এটা তাজমহল মেট্রো স্টেশন। আমরা এখন মেট্রো স্টেশন থেকে এই মেট্রোটা ধরে আগ্রা আগ্রা কোথায় যাবো? রেড ফোর্টে যাবো। আর এই হচ্ছে তাজমহলের গেট। তো সব থেকে সুবিধা হচ্ছে মেট্রো করে আসা। এই তাজমহল থেকেই বেরিয়েই আমরা সামনেই এই মেট্রো স্টেশনটা দেখতে পাবেন। এটা ওই তাজমহল মেট্রো। মেট্রো আসছে, কিন্তু আগ্রার এই যে মেট্রোটা আছে, এই মেট্রোটা বেশি দিনের পুরনো নয়, হয় 1 বছর কি 2 বছর হয়েছে। খুব বেশি স্টেশনের মধ্যেও চলে না, কিন্তু এই আগ্রা এই তাজমহল থেকে চাপলে একটা স্টেশন পরেই আপনি ওই আগ্রা ফোর্টে চলে যেতে পারবেন। 5 টাকা করে ভাড়া এবং খুব আরামদায়ক। দেখুন মেট্রোগুলো কিন্তু খুব ছোট, আমাদের কলকাতার মেট্রোর মতন কিন্তু নয়। এর মনে হয় 3টে কি 4টে কামরা থাকে এবং কামরার ভেতরে একটাও লোক নেই, 1-2জন বসে আছে। অর্থাৎ অতটা এখনও জনপ্রিয় হয়নি আসলে। ব্যাপারটা কি, এখানে লোকাল লোক খুবই কম, বেশিরভাগই যারা আছে তারা সব ট্যুরিস্ট। আগ্রা ফোর্ট, রেড ফোর্ট। আর ট্যুরিস্টরা তারা নিজেদের গাড়ি বা কোনো ট্যুরিস্ট পার্টির সঙ্গে আসে, ওই জন্য তারা খুব একটা মেট্রো ব্যবহার করে না। আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এই মেট্রোটা, এবং মেট্রো একবার চাপা হলো আগ্রার মেট্রোতে। একটা স্টেশন যাব, আমরা 5 টাকার টিকিট কেটে তাজমহল থেকে উঠলাম, আমরা মেট্রোতে গিয়ে নামবো। মানে দেখছেন তো, কোনো একবারে ফাঁকা। এমনি এরকম মেট্রো আপনি কলকাতা বা দিল্লিতে কোথাও পাবেন না। আমরা চাপলাম আর নামলাম, একটা স্টপেজ, 2 মিনিট কি 3 মিনিটের ব্যাপার, কিন্তু পরিষেবা খুব ভালো। আর স্টেশনগুলো সব পরিষ্কার ছিমছাম, আর স্টেশনে ভিড়ভাড়টা নাই। এসকেলেটারগুলো সবই ঠিকঠাক চলছে, উপরে ওঠা বা নিচে নামার, তাই বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। মেট্রোটা ব্যবহার করতে পারেন তাজমহল থেকে আগ্রা ফোর্ট বা আগ্রা ফোর্ট থেকে আগ্রা ফোর্ট। আমরা আগ্রা ফোর্টে ঢুকছি। বাবু কই, কি খাচ্ছিস তুই? আইসক্রিম? বেশ, ঠিক আছে, যা খাবার খেয়ে নাও। এই যে গেটটা দিচ্ছেন, এই গেটটা আগে অনেক বড় ছিল। এই যে চিহ্নটা, সাদা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইটা অনুযায়ী গেট ছিল, পরে ইংরেজরা ছোট করে দিয়েছে। আগে হাতিটাতে ঢুকতো বলে বড় ছিল, এখন ইংরেজরা দেখছে তো হাতিটা ঢুকবে না, মানুষই ঢুকবে, তাই এটাকে ছোট করে দিয়েছে। এটা এন্ট্রান্স। এইখানে নাকি বলছিল যে আগে অনেক দামি পাথর টাথর ছিল, তো তা ইংরেজরা সব মারাঠা যারা ছিল সব তুলে নিয়ে চলে গেছে, এখন আর কিছু নেই, এখন শুধুমাত্র পাথরটাই পড়ে আছে। এইখানে নিচের যে মেঝেটা আছে সেগুলো ছিল খসখসে, দেখলেই বুঝতে পারবেন, যাতে হাতি ঘোড়া এরা স্লিপ না কাটে। এই যে জায়গাটা দেখছেন, এইখানে ওপরটা ঢালান, কারণ যদি কেউ দুশ্মন আসতো তাহলে ওপর থেকে গরম জল তেল এই সমস্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। এই দেয়ালগুলোতে ফুটো আছে অনেক, সেইগুলো দিয়ে ছড়ানো হতো। আর তাছাড়া ঘোড়া এলে এখানে এমন শব্দ হয় যে একবার রাজার কান পর্যন্ত চলে যেত, ঢকঢক। ওখানে অনেক হাততালি মেরেও দেখাচ্ছিল যে কি সুন্দর শব্দ হচ্ছে, একবার রাজার কান পর্যন্ত। এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেওয়ানি আম। এইখানে আকবর বসে সাধারণ লোকদের জন্য বিচার করতো। এখানে একটা ওপরে বসার জায়গা আছে, সেইখানে আকবর বসতো। ভাবা যায় আমরা একটা ঐতিহাসিক জায়গায় যাচ্ছি। তো এরকম ওই পাশের যে ঘরগুলো দেখছেন, ওই ঘরগুলো তো বিভিন্ন দাসদাসীরা থাকতো, এইদিকেও অনেক দাসদাসীরা থাকতো সব এইখানে। আবার এখানে নাকি ট্যাক্সাল ছিল, যেখানে পয়সা টয়সা, তারপর অনেক সম্পত্তি রেখে দেওয়া হতো। এখন আর কিছু নাই, যে যা পেটেছে সব নিয়ে চলে গেছে। তার মধ্যে ওই যে বললাম ইংরেজ মারাঠা জাট এরা সব আছে। এই যে এইখানে সব ট্যাক্সালগুলো আছে। আর এইটা হচ্ছে দেওয়ানিয়াম, এই সাদা রঙের। তো এইখানে একটা কামান রাখা আছে, এটা প্রদর্শনীর জন্য হয়তো ইংরেজরাই রেখেছে, আগেকার দিনে হয়তো চলতো কোনো সময়, কী করে চালাতো কে জানি, এত বড় একটা কামান। এটা হচ্ছে দেওয়ানে খাস, মানে খাস ভিআইপি লোকদের জন্য। খাস লোক মানে ভিআইপি লোক। আমি অবশ্য পুরোপুরি ঠিকঠাক জানিও না, যেটুকুনি ওই গাইডরা বলছিল তাদের মুখে মুখে শোনা। এইগুলো, এটা হচ্ছে আঙ্গুরি বাগ, আঙ্গুর ফলের বাগান। কাশ্মীর থেকে আঙ্গুর নিয়ে এসে তৈরি করে। এই যেগুলো জায়গাগুলো দেখছেন, এখানে মোমবাতি রাখা হতো এবং গোটা ঘরটাকে আলোকিত করা। তখন তার কারেন্ট ছিল না, তো ওই রকম মোমবাতি লেগে গোটা ঘরটাকে আলোকিত করা হলো। এখানে সমস্ত ঘরগুলোতে কোনো দরজা নেই, সেখানে কার্টেন বেছানো হতো। তো এটা কোনো এক রানীর হয়তো ঘর হবে।
বা আকবরের ঘর হতে পারে এটা। এখানে আকবরের ঘরের সঙ্গে সঙ্গে তার বাথরুম, পায়খানা এবং শীষমহল বলে একটা জায়গা ছিল যেখানে সাজতো তারা। তাছাড়া তোমার রান্না করার ঘর সমস্ত কিছুই ছিল। শীষমহলটা অবশ্য বন্ধ, কারণ অনেকে নষ্ট করে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আগ্রা ফোর্ট থেকে তাজমহলকে দেখার জায়গা। এখানে অনেকগুলো জায়গা আছে যেখান থেকে তাজমহলকে দেখতে পাওয়া যায়। এখানে শাহজাহান বসে বসে তাজমহলকে দেখতো। এখানে 4 পুরুষ ছিল, আকবর এবং আকবরের পরে 4 পুরুষ এখানে থাকতো। এখানে শাহজাহানকে বন্দি করে রেখে দিয়েছিল ঔরঙ্গজেব প্রায় 8 বছর। তাজমহলে প্রচুর টাকা খরচ করে দিয়েছিল, তাই জন্য এখানে দোতলায় যে জায়গাটা বন্ধ সেইখানে বন্দি। এইটা হচ্ছে আকবরের ঘর। এই ঘরগুলোতেই মধ্যে কোথাও আকবর থাকতো। এই জায়গাগুলো ঘুরে আসবেন, ঘুরে এলে দেখতে পাবেন। একটা গাইড নেবেন ভালো, সে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবে। আর যদি এমনি দেখতে চান অসুবিধা নেই, তাহলে আমাকে একটা বই পড়ে ভালো করে যেতে হবে। এইখানে আকবর থাকতো, আকবরের এক রানী থাকতো, এবং এখানে শোনা যায় নাকি প্রায় 500 দাসী থাকতো পুরোপুরি এই জায়গাটাতে। এবং মানে সমস্ত বিলাসবহুল সমস্ত জিনিসপত্র এই ফোর্টের মধ্যে রাখা হতো। এবং তাই জন্য দুর্গটাও একটা প্রোটেক্টেড। দুর্গটার চারিদিকে একটা প্রণালী আছে যেখানে জল থাকতো, জলের মধ্যে কুমির রাখা হতো, যাতে বাইরে থেকে শত্রু আক্রমণ করলেই প্রথমে কুমির দ্বারা অ্যাটাক করা হতো। এবং তারপরে স্টেজে কামান থাকতো, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতো, এবং তারপরে স্টেজে বাঘ থাকতো। এরকম 3টে স্টেজ ছিল। সেই 3টে স্টেজ পেরিয়ে আসার পর তারপরে আকবরের কাছে আসা যেত। অত সহজ ছিল না। এই যে এই দরজাগুলো, এই ঘরগুলোর মধ্যেই সমস্ত রানী বা থাকতো। দেখছেন কোনো দরজায় কোনো ঘরে কোনো দরজা নেই, সমস্ত ওই কার্টেন দিয়ে তখন ঢেকে রাখা হতো। এখানে বহু দেয়ালগুলো অনেকজন নষ্ট করে দিয়েছে। তো আমরা শেষ ঘুরে প্রায় চলেই এসেছি। এবার আমরা বাইরে বেরোবো। বাইরের পথে এই যে ঘরটা দিয়ে বেরিয়ে এলাম, এইটাকে বলা হয় জাহাঙ্গীর মহল। তো এখানে জাহাঙ্গীর থাকতো, আকবরের ছেলে জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের মা যোধাবাই, এরা দুজন থাকতো। যদি ঘুরিয়ে দেখানো হয় দেখুন, এই সামনে, আচ্ছা দাঁড়ান দেখায় আগে জাহাঙ্গীর মহলটা দেখায়। এই যে সামনে যে টাবটা দেখছেন না, এটা আকবরের বাথ টাব একটা। আচ্ছা, এইখানে সব সৈন্যরা থাকতো গার্ড দিয়ে। এই যে টাবটা দেখছেন, এটা হচ্ছে বাথ টাব। এইখানে আকবর চান করতো, যদিও এটা ভেতরে ছিল, ইংরেজরা সবাইকে দেখানোর জন্য বাইরে নিয়ে এসেছে। এখানে নামও লেখা আছে অনেকজনের। আর এই যে আমাদের জাহাঙ্গীর মহল, এটাকে জাহাঙ্গীর মহল বলা হয়। এখানে জাহাঙ্গীর থাকতো, তার মা ছিল যোধাবাই। আমরা যাচ্ছি এখন ফতেপুর সিক্রি বাসে করে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা ফতেপুর সিক্রি যাওয়া বলে আগ্রা ফোর্ট থেকে প্রথমে আগ্রা বাস স্ট্যান্ডে গেলাম, কিন্তু ভুলবশত আমরা ভুল বাসে চেপে পড়েছিলাম। তাই জন্য আমাদের বাসে করে আর ফতেপুর সিক্রি যাওয়া হলো না। এই বাসটা মথুরা যাচ্ছে, ভুল করে চেপে পড়েছিলাম। যাই হোক, এই বাসটাতে নেমে আমরা সঙ্গে সঙ্গে একটা ওই অটো করি। সেই অটোটা 1000 টাকা নেয় এবং বললো ফতেপুর সিক্রি ঘুরিয়ে নিয়ে এসে আবার আমাদের যেখানে হোটেল আছে সেই হোটেলে রেখে দেবে, মানে দিয়ে আসবে। আমাদের এই সময় অনেকটা সময় নষ্ট হয় শুধুমাত্র ভুল বাসের জন্য। এরপর আমরা ঢুকি ফতেপুর সিক্রি। চলুন দেখা যাক ফতেপুর সিক্রি। এই হচ্ছে ফতেপুর সিক্রি। আমরা প্রথমে পেছন দিক দিয়ে ঢুকি। পেছনে আরেকটা গেট আছে, সামনে গেট যেটাকে বলা হয় বুলন দরওয়াজা, সেই দিকে ঢুকি না, কারণ সেখানে অনেক কটা সিঁড়ি। এই পিছন দিকে সিঁড়ি অনেক কম ছিল, তাই জন্য আমরা পেছন দিকে কিছু দূর হেঁটে গিয়ে আমরা উপরে উঠি। এই ফতেপুর সিক্রিতে নাকি আকবরের রাজধানী ছিল। পরে এখানকার জল শুকিয়ে যায় এবং সেই জলও কষ্ট করে এখানকার মানুষও ফতেপুর সিক্রি থেকে ছেড়ে পালিয়ে যায়, এবং আকবর তার রাজধানী এই ফতেপুর সিক্রি থেকে সরিয়ে নিয়ে যায়, ফতেপুর থেকে সরিয়ে নিয়ে যায়। পরে আমরা সিক্রিও দেখব। তো এই দিক দিয়ে ঢুকি। এখানে আকবরের যে গুরুদেব সেলিম চিস্তির দরগা আছে। এছাড়া এখানে একটা জায়গা আছে যেখানে আনারকলিকে চুনবায়া গেয়া থা, হিন্দিতে বলে না চুনবায়া গেয়া থা, সেই ঘরটা এখানে আছে। তবু যদিও বলে আনারকলিকে এখানে চুনবায়নি, অন্য দিক দিয়ে বার করে দিয়েছিল। এই সেই বুলন্দ দরওয়াজা, যেটা হচ্ছে গোটা এশিয়ার সব থেকে বড় দরজা। এইদিকে ডাইরেক্ট ওঠা খুব মুশকিল, এখানে অনেক সিঁড়ি আছে, কিন্তু এইটাই হচ্ছে সব থেকে বড় দরজা। এই সামনে একটা গম্বুজ মতন জায়গা আছে যেখানে একটা হাতি থাকতো। সেই হাতি নাকি বিচার করতো, যারা দোষী তাদেরকে মেরে ফেলতো এবং যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিত। সেটা আকবরের পোষা এক হাতি।
সেই জায়গাটাও আমাদের দেখালো। সেখানে আর কেউ নাই। পরবর্তীকালে জলের কষ্টে সেখান থেকে ফতেপুর থেকে সমস্ত লোক ওই সিকরিতে চলে যায়। फतेहपुर सिकरी। বাবা মুখটা একটা পাঁচের পুরো বাংলার 5 টুপি দেয়নি বলে ফতেহপুর সিকরি। এই ফতেপুর সিকরির পর আমরা গেলাম যোধাবাই প্লেস। সেটাকে কেল্লা বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে যোধাবাই প্যালেস, যেখানে আকবর, এইটা হচ্ছে যোধাবাই প্লেস, যেখানে আকবর তার ওই নবরত্নর সঙ্গে থাকতো, এবং সেখানে ওই অনেক দাসীদের ঘর আছে। এবং ওই জায়গাটা মেয়েদের দ্বারা পরিচালিত। আরও কী কী আছে এর মধ্যে, পঞ্চমহল বলে একটা জায়গা আছে, বীরবল প্রসাদ আছে, অনুপ তালাব আছে, হিরণ মিনার আছে, দেওয়ানি খাস আছে, দেওয়ানি আম আছে। তা এইখানে আমরা সবই একাকে দেখি, আমরা গাইড নিই নাই, কারণ এইবার মনে হচ্ছিল যে ইতিহাসের বইয়ের মধ্যে ঢুকে পড়ছি, আর ওই পড়াশোনায় মাথা ঢুকছিল না। এইটা হচ্ছে যোধাবাই প্যালেস। কি নাম বললা? যোধাবাই প্যালেস। এটাকে বললো তোর ওই এটা সিকরি আর এটা ফতেহপুর। ওটা সিকরি। এটা সিকরি। এটা যোধাবাই প্যালেস। তো এই যোধাবাই প্যালেসটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে দুদিকে দুটো একই রকমের ঘর, একদিকটা শীতকালে থাকতো, একদিকটা গরমকালে থাকতো। মানে এমনভাবে তৈরি যে একদিকের ঘরে শীতকালে গরম লাগতো, আর একদিকটাতে ঘরে গরমকালে শীত লাগতো। মানে সেরকমভাবেই এই দুটোকে তৈরি করেছিল। আর তাছাড়া আরও যে ছোট ছোট ঘর ছিল, সেগুলো সব ওই যোধাবাইয়ের যে সমস্ত দাস দাসী ছিল তারা থাকতো। মোটে 2 দিন হলো বাবু, ক্যামেরা তো ভর্তি হয়ে গেল। কেল্লা দেখে ভিডিও হচ্ছে না সেরকম না, তবু মানে যেমন এই আগ্রা একটা মানে বৃন্দাবনের একটা এরকম কেটে কেটে দেবে। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত লাঞ্চ করা হয়নি। আজ সারাদিন লাঞ্চ হয়নি। না, মুখ চোখের কি অবস্থা? একটা ব্রাঞ্চ হয়েছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ ও মিডিলে একটা। এবার গিয়ে মনে হচ্ছে একবারে ডিনার হবে। টুডে এক্সপেরিয়েন্স, টুডে কিন্তু ভালো এক্সপেরিয়েন্স হয়েছে না? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে। আমার এখানটা একটা টিকলি উঠেছে। বাস যা হলো কিন্তু তারপর ঠিক চলে তো এলাম। না, বাসে ওইটা নিয়ে অত টেনশন নিলে হয় না। আবার হয়েছে তো কি হয়েছে, আমরা জানি না, নতুন জায়গা। যা ঠিক আছে, চলো। না না, টোটো কম নিল না, 1000 নেবে, নিচ্ছে যাওয়া। কিন্তু ওখান থেকে করলে তো 1200 1250 বলছিল। 1000 নিত না, করতো না। আমি দেখলাম তো দু একটা বলে। চলো চলো বেরোই। এটা ছোট মানুষ সব ভালো পারে। চলো মাঝে জল, ওইখান দিয়ে যাবো। চ এদিক দিয়ে যাই, দিয়ে ওই দিক দিয়ে আসবো। কোন দিকে? মাঝখানটায় ঢোকা যাবে না। দেখি বাবু ডান্স দেখি। এই জায়গাটাতে নবরত্নের সভা হতো। নবরত্ন এখানে বসে থাকতো এবং আকবর তার মাঝখানটাতে বসতো, ওপরটাতে। আর এইখানেই দিনই এলাহি এইখানেই তৈরি করা হয়। এইখানে সমস্ত ভাষায় এবং সমস্ত ধর্মের কারুকার্য আছে। এই জায়গার মতন মানে সিংহাসন নাকি আর কোথাও তৈরি করা যায়নি। এত সুন্দর এর আর্কিটেকচার, সমস্ত ধর্মের আর্কিটেকচার আছে এখানের মধ্যে। এইখানটাতে ওই আকবর চান করতো, এখানে একটা তালাব আছে। আর ওই মাঝখানটাতে ওই তানসেন বসে গান গেয়েছিল, এবং সেই গান গাওয়ার জন্য এই চারিদিকে প্রদীপ জ্বলে গিয়েছিল, যেটা গল্পে শোনা যায়। এবং এইখানে গান গাওয়ার ফলেই একমাত্র বৃষ্টি এসেছিল, দিয়ে এই তালাবগুলো সব ভরে গেছিলো। এটা এমনি ইতিহাসের পাতায় বুঝতে পারা যায়। এগুলো সব ওই আকবরের কোনোটা ওই রান্নাঘর। হয়ে গেল ফোর্ট ঘোরা, আজকের মতন ঘোরা হয়ে গেল। এবার আমরা হোটেল যাব। চলো এবার হোটেল। চলো থেকে গেলাম, হাঁপিয়ে গেলাম। আর আমার ঠান্ডা লেগে গেল, মাথা খারাপ। এটা কি বলে জানো? ঝোড়ো খায়।
ফেরার সময় আর হাঁটার ক্ষমতা ছিল না, তাই এখানে ওই ইলেকট্রিক টোটোগুলো চলছিল, আমরা ওতে করেই ওই 20 টাকা করে ভাড়া দিয়ে নিচে নেমে আসি। আর কারো শরীরের অবস্থা সেরকম নয়, অনেক রাস্তা ঘোরা হয়েছে সকাল থেকে, তাজমহল, আগ্রা ফোর্ট, তারপরে এই ফতেপুর সিক্রি, তারপর আবার বাসের এদিক ওদিক ঝামেলা, তাই আমরা এই টোটো করেই নিচে নেমে চলে যাই। বাবা এই সাইন্স করে চলে যাবে, ধরে দেখি अरे हाथ ठीक है जी। हाथ ना ও ধরে আজ ধরিস थोड़ी तो না না ना চলো ব্যাটারি গাড়ি করে আমরা নিচে যাচ্ছি। চলে গেলাম। थोड़ी तो হ্যালো স্যার, अरे मैम अभी কেমন ঘুরলেন? আপনাকে তো সবাই স্যার স্যার বলছে, ম্যাম কে বলছে? बाबा रे কেমন ঠান্ডা? বাম্পার ঠান্ডা, হাত পা কাঁপছে। আমার হাত কাটতো না, আমি তো পকেটে দিয়ে আছি। মা তো ঘুমিয়েই বলতো তোর মায়ের ব্যাটারি ডাউন, না না মাথায় লাগছে, ওই জন্যই তো ঘুমিয়ে। গ্যাসের ট্যাবলেট খাবে, বাড়ি গিয়ে ঠিক হবে তো। হ্যাঁ হ্যাঁ দেখা যাক।